শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে রয়েছো। তো গত ক্লাসে আমার লেকচার 1 আমি সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম জীবজগৎ সম্বন্ধে, এবং জীবজগতের বিভিন্ন উদ্ভিদ প্রাণী রয়েছে যারা তোমার এককোষী ও বহুকোষী। এককোষীয় অনেক উদ্ভিদ তোমাদেরকে এই গত ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আমরা তাই দ্বিতীয় একটা পরবর্তীতে দ্বিতীয় বলবো না, আমি ঠিক পরবর্তীতে লেকচারটা তাই আমি কোষের উপর ধারণ করেছি। আসলে কোষ যা তোমার একটা জীবদেহ গঠিত হয়ে থাকে বা উদ্ভিদ দেহ গঠন হয়ে থাকে। এখন এই কোষটা কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। গঠন কথাটা এই জন্য বলা হয়েছে, একটা মাত্র কোষ সেটা বিভাজনের মাধ্যমে একটা উদ্ভিদ বা একটা প্রাণী গঠন হয়ে থাকে, মানে তার অবকাঠামো তৈরি করে থাকে। একটা উদ্ভিদ বা প্রাণী সে আস্তে আস্তে যে বড় হয় সেটা আসলে এই কোষটা বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। তো আরেকটা কি বলেছে তোমার গঠন আর কাজ। কাজ বলেছে আমরা যারা উদ্ভিদ বা প্রাণী কাজ যখন করে থাকি তখন কিন্তু শক্তির প্রয়োজন হয়। আর এই শক্তিটা আমাদেরকে কে জোগাড় করে থাকে? এই কোষের মধ্যে বিভিন্ন অর্গানস রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া আসলে আমাদেরকে শক্তি দিয়ে থাকে। তাই কোষের সংজ্ঞাটা এইভাবেই তৈরি করা হয়েছে। কোষ হচ্ছে কি জীবদেহের গঠন ও কাজের একক। তাই মেয়েরা তোমরা মুখস্থ না করে বোঝার চেষ্টা করো আসলে কোষটা কি। কোষ জীবদেহ গঠন করে এবং একই সাথে জীবদেহের শক্তি জোগাড় করে থাকে। তাই কোষকে বলা হচ্ছে জীবের দেহের গঠন ও কাজের একক। এখন আসো, কোষটা কত বড় হয়? আমরা কি সেটা খালি চোখে দেখতে পাই? এই ধরনের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। তাই আমরা তোমাদেরকে আজকে একটা কোষ খালি চোখে দেখানোর চেষ্টা করব। সাধারণত কোষগুলো দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, কারণ এটা এতই ছোট যে এটা অর্গানসগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এটা দেখার জন্য আমার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে। আসলে ধরে আমরা কথা না বাড়িয়ে আমরা একটা কোষ সম্পর্কে ধারণা লাভ করি। আমাদের বাসায় মোটামুটি সবার বাসায় পেঁয়াজ আছে। তোমরা পেঁয়াজটাকে এইভাবে 4টা টুকরা করবা। 4টা টুকরা করে তোমার এখান থেকে একটা স্লাইড নিবা, নিয়ে এটাকে ঠিক এই যে এটা রয়েছে এটা নিয়ে, দেখো এই যে ধরনের তুমি একটা অংশ নিবা, নিয়ে তুমি এটাকে এইভাবে উল্টো দিক দিয়ে ভাঙার চেষ্টা করো। চেষ্টা করে দেখো একটা পাতলা পর্দা আসবে। এই যে পাতলা পর্দাটা দেখা যাচ্ছে, এই পাতলা পর্দা তুমি যদি আলোর সামনে ধরো তাহলে দেখো তো কি দেখতে পাও? ছোট ছোট বিন্দুর মতো কি জল জল হচ্ছে মেয়েরা, দেখেছো? এই যে ছোট ছোট বিন্দুর মতো জল জল করছে, এটাই হচ্ছে কি একটা কোষ। এই কোষের মধ্যে কিন্তু তোমার বিভিন্ন অঙ্গাণু থাকে। তাহলে কোষ সম্বন্ধে তোমার একটা কত বড় হবে এই সম্বন্ধে একটা ধারণা জন্মেছে। এই কোষের মধ্যে কিন্তু অঙ্গাণুগুলো আছে যে আমরা আসলে খালি চোখে দেখতে পাচ্ছি না। এই অঙ্গাণুগুলো দেখার জন্য কি লাগে? মাইক্রো অনুবীক্ষণ মাইক্রোস্কোপ যন্ত্র লাগে বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন পড়ে। এখন আসো, তোমার একটা জীবদেহ কিন্তু এক বা একাধিক কোষ নিয়ে গঠিত হয়ে থাকে। এখন আমরা একটা উদ্ভিদ কোষ দেখেছি, আসো আরেকটা প্রাণী কোষ দেখে নিই। প্রাণী কোষটা আমি যে প্রাণী কোষটা দেখাবো সেটা হচ্ছে কি প্রাণীর একটা জনন কোষ। দেখো ডিম, যার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। এই ডিমটা হচ্ছে কি প্রাণীর, আবার বলছি প্রাণীর কিন্তু জনন কোষ। এই ডিমের মধ্যে দেখো সাদা সাদা বর্ণহীন বলবো জেলির মতো পদার্থ রয়েছে, এবং এর মধ্যে কিন্তু একটা কুসুম রয়েছে। এই কুসুমটা আর জেলির মতো পদার্থগুলো সম্বন্ধে আজকে আসলে আমরা জানবো। এগুলি কোষের মধ্যে অঙ্গাণুগুলো। তো এই বিষয়গুলো আমরা জানি। তার আগে আমি তোমাদেরকে এই অঙ্গগুলো দেখাবো, আর এগুলো আবার তোমাদেরকে দেখাবো। আসো, আমরা একটা উদ্ভিদ কোষকে সাধারণত 2টা অংশে ভাগ করেছে, কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে কি সাইটোপ্লাজম। যে কোষ প্রাচীর একটা সাইটোপ্লাজম না, কোষ প্রাচীর একটা হচ্ছে কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আর কোষ প্রাচীর।
উদ্ভিদ কোষের তোমার কোষ ঝিল্লি, এই যে কোষ ঝিল্লিগুলো বাইরে একটা জড় পদার্থ থাকে, হ্যাঁ, বা একটা প্রাচীর থাকে, একে সাধারণত কোষ প্রাচীর বলা হয়। এটা কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি। প্রাণী কোষে এই কোষ প্রাচীরগুলো থাকে না। প্রাণী কোষে কি থাকে না তাহলে? এই কোষ প্রাচীর থাকে না। হ্যাঁ, প্রাণী কোষে তোমার কি হয়, তোমার একটা পাতলা একটা পর্দা দিয়ে আবৃত থাকে। তো এই পর্দাটার নাম হচ্ছে কি প্লাজমা পর্দা। এখন এই কোষ প্রাচীর আসলে কাজটা কি, সে কি করে থাকে? কোষ প্রাচীর কি করে থাকে? এই কোষটাকে সজীবতা রক্ষা করে এবং সে তোমার একটা আবরণ তৈরি করে, অবয়ব গঠন করে থাকে, এবং এটাই আসলে কোষ প্রাচীরের প্রধান কাজ। তো এই কোষ প্রাচীরটা মেয়েরা কোথায় থাকে না? প্রাণী কোষে আমরা দেখতে পাই না, উদ্ভিদ কোষে দেখা যায়। এখন তোমার প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম হচ্ছে, এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা কুসুম সহ তোমার একটা ডিম, এই ডিমটা হচ্ছে তোমার কি প্রোটোপ্লাজম বলা হয়। ডিমটা, এই সম্পূর্ণ ডিমটাকে আমরা কি বলতে পারি? প্রোটোপ্লাজম বলতে পারি। এবং ডিমের যে খোসাটা যে রয়েছে, খোসার পরে কিন্তু একটা পাতলা পর্দা দেখা যায়, সেটাই কিন্তু তোমার তোমার যে ওটার নামই হচ্ছে তোমার কি বলা হয় তোমার এটাকে, আচ্ছা যাই হোক, প্লাজমা পর্দা। এখন এই কুসুমটা যদি আমরা তুলে ফেলি, দেখো এই যে এই কুসুমটা যদি আমি তুলে ফেলছি, হ্যাঁ, তো তুলে ফেললে কি থাকে? স্বচ্ছ পদার্থ থাকে, স্বচ্ছ জেলির মতো পদার্থ থাকে, এটার নাম সাইটোপ্লাজম। আর এই যে কুসুমটা আমি আবার দিচ্ছি, এটা হচ্ছে কি তোমার নিউক্লিয়াস। এখন এই সাইটোপ্লাজমের মধ্যে তোমার তোমার বিভিন্ন অঙ্গাণুগুলো শান্ত থাকে। সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু প্রোটোপ্লাজম সম্বন্ধে জেনেছই, যে প্রোটোপ্লাজম হচ্ছে কি তোমার দুইটা অংশে ভাগ করেছে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এই প্রোটোপ্লাজমটা কিন্তু তোমার জীবের জৈব অজৈব যৌগ নিয়ে গঠিত হয়ে থাকে, এবং এই প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে থাকে, ৬৭ থেকে ৯০ ভাগে কিন্তু পানি থাকে। আর প্রোটোপ্লাজমে তো দুইটা অংশ পড়েছি, আমি তোমাদেরকে দেখালাম যে একটা হচ্ছে কি সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এই সাইটোপ্লাজমের মধ্যে কি কি অর্গানস থাকে? তোমার প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, অ্যান্ডোপ্লাজমিক জালিকা থাকে, তোমার রাইবোসোম থাকে। এই ধরনের অঙ্গাণুগুলো আমরা দেখতে পাই। লাইসোজোম থাকে, সেন্ট্রিওল থাকে। যাই হোক, তো এখন আমি তোমাদেরকে যে অর্গানসগুলো বলেছি, অর্গানসগুলো দেখাবো। কুসুম বা নিউক্লিয়াস, এটাকে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে যে কোষ প্রাচীর, তোমার ক্লোরোফিল, এটা একটা কোষ গহ্বর, নিউক্লিয়াসটা পাশেই রয়েছে। হ্যাঁ, নিউক্লিয়াসের ঠিক আশেপাশেই কিন্তু গলগি বডিটা থাকে, এবং এই যে তোমার প্যাঁচানো মাইটোকন্ড্রিয়া থাকে। এটা ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তার জন্য আমি তোমাদের বইটা ভালো মতো দেখো। বইটা কি তুমি করো, যে এখানে দেখা যাচ্ছে, এই বইটা যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে তোমার এই যে অঙ্গাণুগুলো রয়েছে বাইরে, এই যে সবচেয়ে বাইরে, এটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। ৩ নাম্বার যেটা রয়েছে ভেতর উপর থেকে ৩ নাম্বারটা প্লাজমা মেমব্রেন, বাইরেটা হচ্ছে কি তোমার কোষ প্রাচীর। যাই হোক, এই যে নিউক্লিয়াসটা পাশেই রয়েছে। হ্যাঁ, এরপর তোমার কি রয়েছে? গলগি বডি রয়েছে, এই যে প্লাস্টিড রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে। এখানে আমার একটা প্রাণী কোষ রয়েছে, আর প্রাণী কোষে দেখো নিউক্লিয়াসটা মাঝখানে রয়েছে। এখানে অনেক ধরনের এন্ডোপ্লাজম প্যাঁচানো প্যাঁচানো নালীর মতো রয়েছে, এটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক জালিকা। মাইটোকন্ড্রিয়াগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, একই সাথে তোমার এখানে দেখো দুইটা নলের মতো রয়েছে, যা তোমার সেন্ট্রিওল নামে পরিচিত। এই যে এখানে দেখো দুইটা নলের মতো, নিউক্লিয়াসের কাছাকাছি দেখা যাচ্ছে, এটা আসলে সেন্ট্রিওল। তো এখন আমরা একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ দেখলাম। এখন একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষের পার্থক্য নির্ণয় করতে পারি কিভাবে? সহজেই দেয়। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে, যা সাধারণত প্রাণী কোষে দেখা যায় না। এর পরবর্তীতে চলে যায় যা কোষ প্রাচীরটা কিন্তু সেলুলোজ নির্মিত। ২ নম্বর বৈশিষ্ট্য বা পার্থক্য তুমি দিতে পারো যে তোমার কি থাকে? একটা কোষ গহ্বর, উদ্ভিদ কোষে বড় একটা কোষ গহ্বর মাঝখানে থাকে।
যা প্রাণী কোষে কিন্তু আমি দেখিয়েছিলাম যে কোষ গহ্বর সাধারণত ছোট ছোট হয়ে থাকে। যে এই পাশে দেখো ছোট ছোট প্রাণীর কোষের গহ্বরগুলো থাকে, তাই তোমার এটা হচ্ছে কোষ গহ্বর উদ্ভিদ কোষে তাহলে বড় থাকে এবং মাঝখানে থাকে। আর প্রাণী কোষে কোষ গহ্বরগুলো থাকে না বা থাকলেও ছোট ছোট হয়ে থাকে। আচ্ছা, এরপর চলে যায় কোষ গহ্বর বড় হওয়ায় 3 নাম্বার বৈশিষ্ট্য বলতে পারো বা পার্থক্য বলা যায়। তোমার কোষ গহ্বরটা যেহেতু উদ্ভিদ কোষে বড়, তাই নিউক্লিয়াসটা কোথায় চলে গিয়েছে, একটা পাশে আমরা দেখতে পাচ্ছি। আর প্রাণী কোষে যেহেতু এই ধরনের কোনো কোষ গহ্বর নাই, তাই কি হয়, তোমার নিউক্লিয়াসটা মাঝখানে থাকে। মেয়েরা বুঝতে পেরেছ? কোষ গহ্বর আর কি আমরা কোষ প্রাচীর নিয়ে কিন্তু দুইটা বৈশিষ্ট্য বলে ফেললাম। এখন আসো প্লাস্টিড। প্লাস্টিড প্লাস্টিড হচ্ছে এই যে তোমার উদ্ভিদ কোষে সাধারণত প্লাস্টিড থাকে। পাতায় আমরা সবুজ বর্ণ হয় পাতা এই প্লাস্টিকের কারণে, যা ক্লোরোফিল নামে পরিচিত। এই প্লাস্টিকটা তোমার ক্লোরোফিল থাকার কারণে এটা তোমার উদ্ভিদ কোষে আমরা দেখতে পাই, যা উদ্ভিদ সবুজ বর্ণ হয় বা তাছাড়া পরবর্তীতে এটা নিয়ে একটু আলোচনা করবো। আর প্রাণী কোষে সাধারণত এই ধরনের প্লাস্টিক থাকে না। এরপর তোমার প্লাস্টিক কয়টা বৈশিষ্ট্য বা পার্থক্য আমরা বললাম। একটা হচ্ছে কোষ প্রাচীর, এরপর তোমার কোষ গহ্বর, নিউক্লিয়াসটা বললাম, এরপর কি ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করলাম। পার্থক্যগুলো এইভাবে তোমরা সহজেই উপস্থাপনা করতে পারো। এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, ছবি দেখে দেখেই তুমি এগুলো শিখতে পারো এবং অনেক দিন মনে রাখতে পারো। আচ্ছা, এখন আসো এই যে আমাদের কোষ গহ্বরগুলো বললাম, যে কোষ গহ্বর সম্বন্ধে বললাম যে প্রাণী কোষে সাধারণত যদি থাকেও কোষ গহ্বরগুলো ছোট ছোট হয়ে থাকে। এখন উদ্ভিদ কোষে বললাম যে প্লাস্টিক রয়েছে, এই প্লাস্টিকটা কিন্তু বর্ণহীন বা বর্ণযুক্ত হয়ে থাকে, গোলাকার হয় বা ডিম্বাকারও হয়ে থাকে। প্রাণী কোষে প্লাস্টিক না থাকে না, এই জন্যই কিন্তু প্রাণী কোষ স্বভোজী হয় না, পরভোজী হয়ে থাকে। এখন আসো তোমার এই প্লাস্টিকের কাজ কি। প্লাস্টিকের কাজ হচ্ছে তোমার খাদ্য সংশ্লেষণ করা, খাদ্য প্রস্তুত করে। এবং কি করে থাকে, খাদ্য বর্ণ গঠন, মানে উদ্ভিদ সবুজ হয় বা লাল হয়, অনেক সময় পাতাগুলো আমরা লাল দেখতে পাই, কমলা দেখতে পাই, এই প্লাস্টিকের কারণেই হয়ে থাকে। তোমরা একটু লক্ষ্য করবা, গাজর কিন্তু তোমার অরেঞ্জ বা কমলা কালারের হয়ে থাকে, এই যে তোমার প্লাস্টিকের কারণে, কোনো প্লাস্টিকের কারণে। এখন এই প্লাস্টিকটাকে সাধারণত তোমার দুইটা অংশে ভাগ করেছিল। একটা হচ্ছে কি বর্ণযুক্ত, মানে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো কথাটার অর্থই হচ্ছে বর্ণযুক্ত। এই ক্রোমো কথাটা, এই যে প্লাস্টিক রয়েছে দুই প্রকার প্লাস্টিকের, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা লিউকোপ্লাস্ট। ক্রোমো কথার অর্থ কি, বর্ণযুক্ত মানে বর্ণ হবে, আর লিউকো মানে হচ্ছে বর্ণহীন, যা সাধারণত উদ্ভিদের মূল দেখতে পাই আমরা, মূলগুলো কিন্তু সাদা হয়ে থাকে, ওখানে লিউকোপ্লাস্টের পরিমাণটা বেশি থাকে। এরপর দেখো তোমরা লক্ষ্য করবা, ক্লোরোফিল যখন নামক রঞ্জক পদার্থ যখন উদ্ভিদের পাতায় থাকবে, তখন সেটা সবুজ বর্ণের হয়ে থাকে। এই ক্লোরোপ্লাস্টের কারণেই কিন্তু তোমার উদ্ভিদ সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে থাকে। আচ্ছা, এখন আসো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে ফুল বা ফল, তোমরা দেখবে রঙিন হয়ে থাকে, বিভিন্ন বর্ণের হয়ে থাকে। এগুলি হচ্ছে কি তোমার ক্রোমোপ্লাস্টের কারণে। সাধারণত আমরা দেখি আম যখন গাছে থাকে সে কিন্তু সবুজ বর্ণের হয়ে থাকে, এবং যখন আমটা পেকে যায় সেটা কিন্তু তোমার হলুদ হয়ে যায়। সেটাও এই যে তোমার ক্লোরোপ্লাস্টে কি হয়, ক্রোমোপ্লাস্টে রূপান্তর হয়ে যায়, এই জন্য কিন্তু সে রংটা পরিবর্তন করে থাকে। টমেটোর ক্ষেত্রে কিন্তু এই একই অবস্থা। আমরা দেখি যে সে কি থাকে, প্রথমে সবুজ থাকে, পরবর্তীতে সেটা লাল বর্ণের পরিণত হয়। এই টমেটো তোমার পুরো প্লাস্টটা পরবর্তীতে কি হয়, ক্যারোটিন নামক রঞ্জক পদার্থ জমা হয়ে যাওয়ার কারণে কিন্তু সে লাল বর্ণের হয়ে যায়। আচ্ছা, এখন আসো আমরা পরবর্তী অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার সাথে একটু পরিচয় হই। মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকে। এই মাইটোকন্ড্রিয়াগুলোকে তোমার ওই যে কাজের জন্য বললাম যে কাজ, উদ্ভিদের বা প্রাণীর কাজ করে থাকে কি এই মাইটোকন্ড্রিয়া, যাবতীয় উদ্ভিদ সকল সজীব উদ্ভিদ ও প্রাণী কোষে
সাইটোপ্লাজমের মধ্যে কাজটা মাইটোকন্ড্রিয়া কিন্তু সম্পন্ন করে থাকে। তাই এই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউসের সাথে তুলনা করা হয়। তাই আমরা পরীক্ষায় দেখি এই ধরনের একটা প্রশ্ন আসে যে কোষের পাওয়ার হাউসকে, তাহলে শক্তির ভর হচ্ছে গিয়ে এই যে মাইটোকন্ড্রিয়া, যা তোমার তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এই যে মাইটোকন্ড্রিয়া গুলো সাধারণত বিক্ষিপ্তভাবে সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে বিক্ষিপ্তভাবে যে সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এরাই আসলে তোমার কি করে থাকে, শক্তি দান করে থাকে। এবং এই মাইটোকন্ড্রিয়া গুলো দুইটা তোমার স্তর নিয়ে অবস্থিত। একটা হচ্ছে বাইরে মসৃণ একটা স্তর, হ্যাঁ, আর ভেতরে হচ্ছে কি প্যাচ প্যাচ করা, প্যাঁচানো একটা স্তর, সেটা হচ্ছে কি ক্রিস্টি। ভেতরে যে প্যাঁচানো অংশটা সেটাকে বলা হচ্ছে ক্রিস্টি, আর বাইরে মসৃণ একটা অঙ্গ রয়েছে। ভেতরে অঙ্গটা সাধারণত প্যাচ প্যাচ মানে আঙ্গুলের মতো অনেকটা ভাঁজ হয়ে থাকে, তাই এটার নামটা বলা হয়েছে কি ক্রিস্টি। ক্রিস্টির মধ্যে কিন্তু অনেক সময় ডিএনএও দেখা যায়। এখন উদ্ভিদ কোষে এদের সংখ্যা সাধারণত অনেক বেশি হয়ে থাকে। উদ্ভিদ কোষে সাধারণত পাতা এদের সংখ্যা দেখা যায়, সবুজ উদ্ভিদ কোষে এদের সংখ্যা বেশি হয়। আর প্রাণী কোষে তোমার যকৃৎ যে কোষগুলো রয়েছে সেখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা আমরা বেশি দেখতে পাই। এরপর চলে যাই আমাদের গলজি বডি। এই গলজি বডিটা সাধারণত নিউক্লিয়াস যে রয়েছে, এই নিউক্লিয়াসের কাছাকাছি এই যে গলজি বডিগুলো থাকে। হ্যাঁ, এই নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, এটা গোলাকার বা সুতার মতো হয়ে থাকে। এদের কাজ হচ্ছে কি উৎসেচক ও হরমোন নিঃসরণ করে থাকে। এখন সেন্ট্রিওল, সেন্ট্রিওল হচ্ছে কি তোমার দুইটা ফাঁপা নলের মতো অংশ, যা সাধারণত প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিওলটা থাকে না। তাই এটাও কিন্তু একটা পার্থক্য উদ্ভিদ ও প্রাণীর মধ্যে, যে উদ্ভিদ কোষে কি থাকে না, সেন্ট্রিওল থাকে না, কিন্তু প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছাকাছি সেন্ট্রিওলটা থাকে। এখন আসো তোমার এই যে নিউক্লিয়াসকে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, কুসুমটা কি সাধারণত আমরা নিউক্লিয়াস বলে থাকি। এই নিউক্লিয়াসে নিউক্লিয়াসের সাধারণত চারটা অংশ থাকে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। তোমাদের সুবিধার জন্য আমি একটা নিউক্লিয়াসের ছবি অঙ্কন করেছি। আমি কিন্তু আগেই বলেছিলাম যত ধরনের পর্দা থাকবে, হ্যাঁ, সেগুলির নাম হবে কি মেমব্রেন। দেখো, তাহলে খুব সহজে কিন্তু আমরা অনুধাবন করতে পারি যে তোমার বাইরে যে নিউক্লিয়াসের যে বাইরে যে পর্দাটা, কুসুমের যে বাইরের পর্দাটা, সেটাই কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন। এবং কুসুমের মধ্যে কিন্তু আরও ঘন রঞ্জক পদার্থ, বেশি ঘনযুক্ত একটা পদার্থ থাকে বা অঙ্গাণু থাকে, সেটার নামই হচ্ছে কি নিউক্লিওলাস। এটা কিন্তু গোলাকার এবং খুব ছোট হয়ে থাকে, উজ্জ্বল হয়ে থাকে, তা আমাদের নিউক্লিওলাস নামে পরিচিত। সাধারণত একটা নিউক্লিয়াসে একটাই কিন্তু নিউক্লিওলাস থাকে। নিউক্লিওলাসটার সাথে তোমার বিভিন্ন সুতার মতো অঙ্গাণু দেখা যায়, সুতার মতো প্যাঁচানো অঙ্গাণু দেখা যায়। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে সুতার মতো প্যাঁচ খেয়ে আছে। এই প্যাঁচগুলো হচ্ছে কি ক্রোমাটিন তন্তু, হ্যাঁ, যা তোমার অংশ বৃদ্ধিতে এগুলো সাহায্য করে থাকে। আচ্ছা, এরপর আসো, যখন কোষ বিভাজন হয় তখন কিন্তু এই ক্রোমাটিন তন্তুগুলো পৃথক পৃথক হয়ে যায় এবং তারা এগুলো তোমার প্রতিটা টুকরাকে তখন ক্রোমোজোম বলা হয়। এখন এই নিউক্লিয়াসের মধ্যে দেখো এই যে জেলির মতো স্বচ্ছ কিছু, জেলির মতো কিছু পদার্থ দেখা যায়। হ্যাঁ, যে জেলির মতো স্বচ্ছ দানাদার হয়ে থাকে, এর নামই হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। তো এরা জৈবিক কাজগুলো সম্পূর্ণ করে থাকে। তো এই হচ্ছে মেরা প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোষীয় সংগঠন তোমাদের বইতে আসলে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি আসলে আশা করি যে তোমার নিউক্লিয়াস, তারপর একটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দৃশ্যমান সার্বিক উদ্ভিদ কোষ, তোমাদেরকে কোষ দেখিয়েছি। হ্যাঁ, তোমরা এটা বাসায় অবশ্যই একটা পেঁয়াজকে দুইটা টুকরা করে আলোর সামনে যদি ধরো, তোমরা অবশ্যই কোষগুলো দেখতে পাবা। আর এরপর তোমার উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে আমি পার্থক্য বললাম। হ্যাঁ, এবং কি খুব সহজেই মনে রাখার জন্য সাইটোপ্লাজম ও ক্লোরোপ্লাজম কাকে বলে সেগুলো সম্বন্ধে কিন্তু আমি তোমাদেরকে কিছুটা ধারণা দিয়েছি। তো আমি আশা করি তোমরা যদি এই ক্লাসটা একটু ভালো মতো শুনো, তাহলে তোমরা কোষীয় যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। তো আজকের মতো
আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তো কোষ নিয়ে যখন বুঝিয়েছে, তাহলে এই কোষটাকে তোমার সজীব রাখার জন্য, তুমি সুস্থ থাকার জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে অবশ্যই সকালে এবং রাতে 1 গ্লাস পানি খাওয়া। সারাদিনই পানি খাওয়া, প্রচুর পানি খাওয়া। উদ্ভিদের সঠিক বিভাজনের জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য প্রচুর পানি খাওয়া দরকার। তাই কি করবে, অবশ্যই সারাদিন পানি খাওয়া প্রচুর, কিন্তু ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে, যেহেতু লং টাইম আমরা শুয়ে থাকি, তো এই সময় আমাদের প্রচুর পানির প্রয়োজন পড়ে। তো ঘুম থেকে উঠেই আমরা পানি খাবো, রাতে ঘুমানো যাওয়ার সময় আমরা পানি খেয়ে ঘুমাবো। তাহলে আমরা অনেক অসুখ থেকে আমরা সুরক্ষিত থাকবো, মুক্ত থাকবো, এবং আমাদের কোষগুলো কিন্তু সঠিকভাবে বিভাজিত হতে পারবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।